বন্ধুরা আছেন কি না জানি না। আবারও কবিতা নিয়ে একটু সময়, এই দুঃসময়ের কিছু সময় কাটাতে যাচ্ছি। সারাদিন অসীম সময়, সে সময়টা কোনোভাবেই ভালো যাচ্ছে না। টেলিভিশনে চোখ রাখলে, কান রাখলে, কান পাতলে শুধু খারাপ কিছু চোখে এবং কানে ভেসে আসছে। এমন অনিশ্চিত সময়ে আসলে যে যেভাবে পারি ভালো থাকতে হবে। আমি দেখছি হিসাম আসছে, মুজাহিদ আছি তো। হ্যাঁ, ধন্যবাদ মুজাহিদ। শিবলি ভাইকেও দেখছি। আমি আজকে ইচ্ছার বাইরেই লাইভে আসলাম এ কারণেই যে অন্তত ঘন্টাখানিক কবিতা পড়তে পড়তেই কিছু একটা হবে। আমার আম্মা জান আছেন, খুব ভালো লাগছে। যদি সব সময় সে থাকে আমি আরও প্রেরণা পাব। আমি হ্যাঁ, কুন্তল আছো? কুন্তল দেখো, দেখি কতক্ষণ দেখা যায়। মুজাহিদ, আমি তোমার গেঞ্জি পরে আছি, তোমার গেঞ্জিটা পরে আছি মুজাহিদ, তোমার উপহারের গেঞ্জিটা পরে আছি। এই গেঞ্জিটা আমার খুব পছন্দের গেঞ্জি। রনিও আসছে দেখছি, ভালো লাগছে। তা আমি আজকে আসলে জীবনানন্দ দাশের কবিতা পড়া আমার জন্য খুব কঠিন, কিন্তু আজকে আমি প্রথমে শুরু করব জীবনানন্দ দাশের কবিতা দিয়েই। সেটা আজকে এই চেতনাহীন সময়ে, আজকে এই চারিদিকে যে একটা দুঃসময়, সেই সময়ে জীবনানন্দ দাশ আমাদের অনেক সময় চোখ খুলে দেখিয়ে দেন আমাদেরকে কি করতে হবে, কেমন কেমন হয়ে ভালো থাকতে হবে। হ্যাঁ রুমি বা ভাইয়া দেখো, চালিয়ে যান। আরিফ ভাই, রনি অধিকারী ধন্যবাদ। মানিক বৈরাগীও আসছেন। দাদা ভালো লাগছে, অনেককেই দেখছি। আফসানা জাকিয়াও আছে, আমি দেখতেছি। হ্যাঁ, বান্দরবন থেকে পত্র টাংছিয়া দেখছে, ধন্যবাদ। সত্যজিৎ দেখো, আমি পড়া শুরু করি। আসলে অনেকগুলো কবিতা নিয়ে আসছি, যেহেতু আমার একটি সংগঠন আছে কবিকুঞ্জ, যার অনেক কবি আছেন এবং কবিকুঞ্জে নিয়মিত যে কবিরা আছেন তাদের অনেক ভালো ভালো কবিতা আছে। সেখান থেকে কিছু কবিতা পড়বার দায় আমার আছে। আমি কবিকুঞ্জের কবিদের কবিতাও বেশি করে পড়ব, পাশাপাশি আমার কাছে আমার সংগ্রহে যা আছে আমি তার ভেতর থেকেই পড়বার চেষ্টা করব। তা আমি জীবনানন্দ এই শুরু করি জীবনানন্দ দাশের সুচেতনা কবিতাটা। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবুও তোমার কাছে আমার হৃদয়।
আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন। মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে। কেবলই জাহাজ এসে আমাদের বন্দরের রোদে দেখেছি ফসল নিয়ে উপনীত হয়। সেই শস্য অগণন মানুষের সব থেকে উচ্চারিত স্বর্ণের বিস্ময়। আমাদের পিতা বুদ্ধ কনফুসিয়সের মতো আমাদেরও প্রাণ মুখ করে রাখে। তবু চারিদিকে রক্তক্লান্ত কাজের আহ্বান, সুচেতনা এই পথে আলো জেলে, এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এ বাতাস কি পরম সূর্য করোজ্জ্বল, প্রায় ততদূর ভালো মানব সমাজ। আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এর যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি। শিশির শিশির ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয়। শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। আমরা সেই অনন্ত সূর্যোদয়ের দিকে তাকিয়ে আছি। সুন্দর একটা সূর্যোদয় আমাদেরকে সেই আশার বাণী শোনাক। মানুষ বেঁচে থাক, পৃথিবীর অসুখ সেরে যাক। হ্যাঁ, জাকির হোসেন দোস্ত, অনেক ধন্যবাদ। ভালো থাক। সৈয়দ শামীম হোসেন লোটাস, ওয়াসিং, মুজাহিদ, আমিও আছি। মানিক ভাই, আমার কমেন্ট পড়েন না কেন? প্রত্য, হ্যাঁ কমেন্ট পড়েছি, আমি দেখতেছি আপনি খুব সুন্দর। আচ্ছা, ধন্যবাদ প্রত্য। হ্যাঁ, অনেকেই আছে, অনেক সময় কমেন্টসগুলো অনেক উপরে চলে যায়, তখন হয়তো আমি দেখতে পাবো না। রাসেল, তুমি আছো, ধন্যবাদ। রাজা ভাই সালাম। রাজা ভাই সালাম। রাজা ভাই না থাকলে তো আমার এমনি ভালো লাগে না। রাজা ভাই হচ্ছে এমন একটা মানুষ যে থাকলেই সাহস পাই। আমি কিছু কবিতা বলেছিলাম যে আমাদের কবিকুঞ্জের প্রবীণ এবং নবীন সবার কবিতাই আমি পড়বার চেষ্টা করব, পাশাপাশি অন্য বন্ধুদের, অন্য কবিদের কবিতাও পড়তে চেষ্টা করব। আমি খুব শ্রদ্ধা ভরে, যাকে আমি খুবই শ্রদ্ধা এবং ভালোবাসা সবই, যার প্রতি আমার নিবেদন, কবি জুলফিকার মতিন। কবি জুলফিকার মতিন শুধু আমাদের শিক্ষাগুরুই নয়, উনি একজন আদর্শ। কবি জুলফিকার মতিন সম্পর্কে বলতে গেলে অনেক বলতে হয়, অনেক, যা আমার মতন ক্ষুদ্রজনের বলে শেষ করা যাবে না। শুধু এইটুকু বলতে পারি, বিশ্ববিদ্যালয়ে যত শিক্ষকের সান্নিধ্য পেয়েছি, তার মধ্যে যদিও উনি আমার সরাসরি শিক্ষক ছিলেন না, উনি বাংলা বিভাগের শিক্ষক ছিলেন, আমি হিসাব বিজ্ঞানের ছাত্র ছিলাম। কিন্তু পরবর্তীতে এই কবিতার জগতে এসে ওনার সাথে, বা লেখালেখির জগতে এসে ওনার জীবনে একটা পরম পাওয়া। একজন আদর্শ মানুষ, একজন কবিকে যতটুকু আদর্শ তৈরি করতে হয়, সেই জায়গাটা স্যার নিঃসন্দেহে সেলুট পাওয়ার যোগ্য। এবং উনি সারা জীবনই
তার নীতি নৈতিকতার কাছে তার লেখালেখির জায়গাটাও সেইভাবেই উনি রেখেছেন। এবং আমার তো মনে হয় আজকে যে পুরস্কারের যে ঝনঝনানি, যে পুরস্কারের যে ব্যাপকতা, স্যার সেদিকে কখনো ছুটেননি। অথচ যারা পুরস্কার পেয়েছেন, আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, স্যার তাদের থেকে অনেক অনেক ঊর্ধ্বের একজন মানুষ। না, হিশাম নাজের একটা কবিতা লিখেছে ভাইয়া, আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি না, পড়তেও পারছি না, ট্রিং ট্রিং করে উঠে চলে যাচ্ছে। তোমার কবিতাটা পড়তে পারলে খুব ভালো লাগতো। অনুপরানুভূতিতে তুমি, মৃত মুখে তুমি, ডাস্টবিনের সততায় তুমি, কাকের কর্কশ ডাকে তুমি, তুমি সকল ভীষণ ভয়াবহতে, সকল দুঃস্বপ্নে, সকল আর্তনাদে, চিৎকারে, ক্ষুধায়, যন্ত্রণায়, ঘেন্না ধরায়, এমন সব কিছুর পরতে পরতে তুমি। আর তোমায় ঠিকই চিনেছি আমি, কারণ লাশের পাশে ঘুরতে থাকা মাছিটা যাকে তারা তাড়িয়ে দিল সেটা আমি ছিলাম। বাহ বাহ বাহ, দারুণ তো। ডাস্টবিনে পচতে থাকা আপেলখানা, কাকটা, ভয়টা, স্বপ্নের দানবটাও, আর সকল অত্যাচার তো এই আমি ছিলাম। আরে বোকা, আমি তো তুমিই ছিলাম। তাকিয়েছিলাম একসাথে, সাত আসমান উপর থেকে পৃথিবীর পানে, মহাকালের শেষ দিনটির আগে। আর আমার আর তোমার ছায়ায় ঘটেছিল সব, দেখেছিলাম সব, বুঝিনি কিছুই। যাওয়ার আগে ঘটে গেল সব। ইসরাফিলের এইবার ছুটি দরকার, কারণ তার কাজখানা মানুষই করেছে পুরো। হিশাম নাজির কিন্তু আমার খুব প্রিয় একজন, ভীষণ প্রিয় একজন। এবং আমি তো মনে করি ও যদি কবিতায় মনোযোগ দিত, সে অনেকের ঈর্ষার একটা পাত্র হতে পারত। কিন্তু সে যখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ঢোকে, তখন আমি তো তাকে বলেছিলাম, তুমি তো শেষ পর্যন্ত না, আমি কবি হব। কিন্তু সে কথা রাখেনি। সে নিজেও বলে যে আমি কথা রাখতে পারিনি। হ্যাঁ রোকেপা, ধন্যবাদ। হিশাম নাজির, তুমি আবারও বলছি, তুমি কবি হও। তুমি কবি হলে আমরা অনেক কিছু পাবো। এটুকু আমার বড় ভাই হিসেবে, সুরিদ হিসাবে এটুকু আমার আবারও তোমার কাছে অনুরোধ। সালাম তাসির ভাই, আমিও আছি আরিফ ভাই, তবে খুব সুন্দর লাগছে আজ। আরে বাপ, আমি তো খুব খুশি হলাম। হ্যাঁ রিনাপা, দেখছি ভাইয়া, অনেক ধন্যবাদ। দেখেন, তারপরে লিওন আজাদ আছে, মুজিবুল হক, হ্যাঁ চালিয়ে যান, আছি সঙ্গে। হ্যাঁ সঙ্গে তো থাকতেই হবে। লাকি থাকো বন্ধু, লাকি। শ্রদ্ধেয় জুলফিকার মতিন আমার প্রিয় মানুষ, তার কবিতা ভালো লাগে, তার উপন্যাসও আমার পছন্দ, পড়েছি সম্ভবত সাদা কুয়াশার পাখ। তাহলে স্যারের কবিতাটাই আমি আগে পড়ি। রাজা ভাই, আমি স্যারের কবিতাটাই পড়ছি। এটাকে আপনারা কবিতা বলবেন? কবিতার শিরোনামটাই হচ্ছিল এরকম, এটাকে আপনারা কবিতা বলবেন? জন্মাচ্ছে মানুষ, হয়ে যাচ্ছে শূকর। এটা কি পরবাস্তবতা না জাদু বাস্তবতা? বাজার থেকে কিনে আনছে আলু, বাড়িতে এসেই দেখা যাচ্ছে থলির ভেতর অপেক্ষা করছে লাউ ডুগডুগে হবার। তবে তাতে চিন্তার কিছু নেই, ব্যাখ্যা দেওয়ার জন্য তো মুখিয়ে আছেন শিল্প সমালোচকেরা। চিংড়ি চাষের মতো এখন তত্ত্বের ঘের বানিয়ে সমস্ত জগৎ সংসারটার চারপাশেই বসানো হয়েছে পাহারা। আগে যেমন সৈন্য সামন্ত দিয়ে দখল করে রাখা হতো ভূমি, তত্ত্বের সাম্রাজ্যটাও তেমনভাবে আগলে রাখা যে ভীষণ প্রয়োজন। বাজার থেকে কেউ যেন তাজা গোলাপ ফুল কিনে নিয়ে গেলেই সভ্যতার চাকাটা হয়ে যাবে নড়বড়ে। 4 হাত লম্বা নাকওয়ালা 2 হাতের মানব সন্তান বানিয়ে কত যে বাহবাই পেলেন পিকাসো। দেবী দুর্গাও 10 হাত 10টা পেয়ে দিয়েছিলেন পুরাণকারেরা। ওটা তো ছিল রণহাতি ধর্মের ব্যাপার। হাতে অঢেল টাকা, আন্দোলন তো করতেই হবে জুয়া খেলার অধিকার পাবার জন্য।
বড়লোকদের সুখ সুবিধা তা দেখার জন্য আইন না বানালে কি চলবে? ভোগতন্ত্রের এই উত্থান থেকে বদলে যাবে সমাজের কাঠামো। নারী থাকবে, ভালোবাসা থাকবে না। পুরুষ থাকবে, কেউ ভালোবাসার নাম নেবে না। আর কখনো ভেসে আসবে না সন্ধ্যার গান, নয়ন কোণে মোর সজল, বর্ষা থাক না গোপনে। আর একটা কাজও করতে হবে, পুঁতে দিতে হবে কিংবদন্তির গাছ। একটা সিন্ডিকেট কাউকে কাউকে লটকে দেবে, তারা তো থাকবেন অমর হয়ে, আর বাকিরা আপনারাই পূরণ করুন শূন্য স্থানটা। স্যার অনেক কিছু এখানে প্রশ্ন রেখে গেছেন, অনেক চিত্র, আমাদের বাস্তব চিত্রগুলো তুলে ধরেছেন। স্যারের কবিতা এরকমই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া সমাজকে, রাষ্ট্রকে, এভাবেই। আমি স্যারের দীর্ঘ জীবন কামনা করি। স্যার প্রায়ই অসুস্থ থাকেন, তারপরেও আমাদের অনেক অত্যাচার উনি মেনে নেন। স্যারের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা। সাথী আছে দেখছি, রাশেদ রহমান আছেন, শম্পা দাস দিদি আছেন, পুলিন্দাও আছেন, আবু নোমান মোহাম্মদ শিবলি আছেন, শামিমা ডেজি লিপি দেখছেন, আচ্ছা ধন্যবাদ। সীমা রাজ্জাক, বন্ধু তুই দেখ, সমালোচনা করিস, তুই আমার সবচেয়ে বড় সমালোচক। এস এম সাথী আপা আছেন, হ্যাঁ, তারপরে তহিদা আজিম, চমৎকার, হ্যাঁ খুব ভালো লাগছে এস এম সাথী আপা, ধন্যবাদ। তাপস মজুমদার দাদা, খুব ভালো লাগলো আপনি আছেন, থাকেন, ভালো লাগবে। রোকসানা সাথী আপা, প্রাণের ছোঁয়া লাগলো প্রাণে, আমারও লাগলো প্রাণে আপনার ভালোবাসা, আপনার প্রতি শ্রদ্ধা। আপনার কথা রাখবো, নেন এবার অন্যদের কবিতা পড়েন। আচ্ছা হিসাম, তুমি কথা রাখবে, এটাতে আমার এই দুঃখের মধ্যেও আমার অনেক আশা জেগে উঠলো। আলামিন মোহাম্মদ, ভালোবাসা জানবেন ভাই, হ্যাঁ দেখো, তোমার কবিতাও পড়ার ইচ্ছা আছে। জাহিদ আকবর আছে, জাহিদ অনেক ভালো থাকো। সাথী চমৎকার, আমিও আছি, ধন্যবাদ বন্ধু, তুমি থাকো। শুনছি ভাই, জাহিদ আকবর তো অনেক, আমাদের ছোট ভাই, এখন অনেক বড় একটা মানুষ। আমার খুব ভালো লাগে জাহিদ আকবরের এই আজকের অবস্থানটা দেখে, আমার খুব ভালো লাগে। আমি আশীর্বাদ করি জাহিদ বাংলাদেশের অন্যতম সেরা গীতিকার হোক। হ্যাঁ, অনেক ধন্যবাদ জাহিদ। চমৎকার আইডিয়া, এভাবে সম্মেলন ঘটানো, সাহস জাগানো, সময় কাটানো। জি দাদা, চেষ্টা করছি। সেটাই। আচ্ছা, মুজিবুর রহমান খোকা ভাই আছেন, খোকা ভাই আমার সালাম জানবেন। বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান খোকা ভাই আমাদের খুব শ্রদ্ধার এবং ভালোবাসার। মনিরুল ইসলাম, মনি ভাই আছেন, কবিতার পাশাপাশি গেট আপটা সুন্দর লাগছে, গুড। আমিও সমালোচক, হ্যাঁ আপনি সমালোচক তো রাজা ভাই। তারপরও বুঝতে পারছি। এবার একটু মাকিদ ভাইকে স্মরণ করি। মাকিদ ভাইয়ের একটা কবিতা আমি পড়ি। মাকিদ হায়দার, কবি মাকিদ হায়দার, যদি তুমি। মাকিদ হায়দার এইটা একটু ভিন্ন ধরনের। সাধারণত মাকিদ হায়দার একটা গল্প বলতে বলতেই গল্পের শেষে উনি এমন একটা জায়গায় নিয়ে চলে যান, মানে পাঠককে বোকা বানিয়ে ফেলতে পারেন। সেই জায়গার থেকে এইটা একটু আলাদা, একটু অন্য ধাঁচের কবিতাটা। তাতে আমার যায় আসে না তেমন কিছু, যে কটা দিন থাকবো বেঁচে, না হয় আমি রাখবো তোমায়। নিত্যদিনের খবরাখবর আসবে জেনে, ভালো মন্দ কুশলাদি। যদি তুমি ভেবে থাকো তোমায় আমি ভুলে গেছি ভুলবশত, অমন ভুল অন্য কেউ করলে করুক, তাতে আমার যায় আসে না তেমন কিছু। ইচ্ছে হলে দেখতে পারো 3 মোহনায় দাঁড়িয়ে আছে পথের পথিক দুপুর রোদে। জানো তুমি তার বিরহে ঘুম আসে না বছর কুল। যখন তুমি ফিরিয়ে দিলে দিতে পারো তোমার মনের জমাট বাঁধা শীতল কথা, তাতে আমার যায় আসে না তেমন কিছু। খুব প্রেমের কবিতা, রোমান্টিক কবিতা।
আরেকটা, এরপর আমি আরেকজন শ্রদ্ধেয়জনের কথা বলি, আহ, যার চিন্তা চেতনা, আদর্শ, সততা, এটা অনুকরণীয়, ভীষণভাবে অনুকরণীয়। যিনি একাধারে শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন, একজন চিত্রশিল্পী। কখনো উনি রাজশাহী ছেড়ে যাননি, কারণ ওনার একটা দায়বোধের জায়গার থেকে উনি রাজশাহী ছেড়ে উনি যাননি। ওনার যে যোগ্যতা, সেই যোগ্যতা উনি এই মফস্বলে থেকেই উনি ওনার ছাত্রছাত্রীদের মধ্যে বিলিয়ে দিতে চেয়েছেন। তো সেখানে বিষয়টা দাঁড়িয়েছে যে উনি হয়তো সেইভাবে মানুষ তার নাম জানেনি, কিন্তু উনি যাদেরকে দেয়ার উনি দিয়েছেন। মাকিদ ভাইয়ের এই কবিতাটা সত্যি আলাদা। হ্যাঁ, নাইদা আশরাফি, সত্যি আলাদা মাকিদ ভাইয়ের এই কবিতাটা। আর রাজা ভাই বলছেন মাকিদ ভাইয়ের কবিতা পড়েন। ওই যে বললাম যে মাকিদ ভাইয়ের কবিতা গতদিনও পড়েছিলাম। আমার কাছে কিন্তু আমার অপারগতা স্বীকার করেছিলাম সব বস্তাবন্দি, প্যাকেটবন্দি, যে কারণে আমি এখন ওই আপনারা বললেই আমি পড়তে পারবো না। আমার কাছে যা আছে সেইটুকুর মধ্যে পড়বো আর কি। নাহার ফরিদ খান, দেখছি আপা, আচ্ছা দেখেন, ধন্যবাদ আপা। তামিনা শিল্পী, চমৎকার কণ্ঠে কবিতা পাঠে মুগ্ধ। বাবা, আচ্ছা ঠিক আছে তামিনা শিল্পী আপা, ভালো থাকেন। দেখেন, তো যেটা বলছিলাম, আশফাকুল আশিকিন সেরকমই একজন মানুষ, যিনি শুধু দিয়েই গেছেন, কিছুই নেননি। তার চিন্তা চেতনা এবং সততার কাছে তিনি সবসময় আমাদের কাছে অনেক 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 বেশি অনুকরণীয় তিনি। তারই একটা কবিতা বনফুল। এখানে ভালোবাসা ছিল গাছের ছায়ায়, রৌদ্র ভেজা মুখ, উপত্যকা গিরিপথ, বালুকা বেলা, আনন্দ অশ্রু ভেজা ক্ষিপ্র পদক্ষেপ, স্নিগ্ধ তন্নি কিশোরীর ছবি, অরণ্য সুরভি মাখা জ্যোৎস্নার রাত, অনেক যত্নে আঁকা মানুষের হাজার হাজার পৃথিবী, রক্তে বহে এখনো বিশ্বাসের সুর, লালন নিমাইয়ের গান কেউ কেউ এখনো শোনায়। তবু হায়, কবিতার খাতা আজ শূন্য পাতা, কে তোমাকে শোনাবে বলো যদি না জাগো? বিভীষিকা রাত নামে হামাগুড়ি দিয়ে মুছে দিতে অরণ্য গুহাবাসীর পাথুরে আঁচড়। আসলে যদি নাই জাগি, তাহলে শোনাবে কে আর শুনবে কে? হ্যাঁ, স্যারের কবিতার মধ্যে আমরা খুব বেশি চিত্রকল্প পাই। আসলে উনি একজন খুব বড় মাপের চিত্রশিল্পী বিধায় তার সেই প্রভাবটা তার কবিতার মধ্যে মনে হয় যেন উনি তুলি দিয়েই আঁকছেন, কলমে না, তুলি দিয়েই আঁকছেন, এরকমই মনে হয় যেন তার কবিতাগুলা। পুলিন্দা, মাকিদ ভাই আমাদের আদর্শ। হ্যাঁ, মাকিদ ভাই তো আদর্শ হবেই। মাকিদ ভাই আমাদের অনেক ভালোবাসার, শ্রদ্ধার। হ্যাঁ, দেবরায় দা আসাম থেকে, ত্রিপুরা থেকে। খুব ভালো থাকুন আরিফ ভাই, সাবধানে থাকবেন। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দ্বিশতবার্ষিকী আন্তর্জাতিক স্মারকগ্রন্থের জন্য কবিতা পাঠাবেন। হ্যাঁ, পাঠাবো ভাই, দাদা পাঠাবো। আসলে ওই বিষয়টা এখনও মাথার মধ্যে আনতে পারছি না, একটা দুঃসময়ের মধ্যে যাচ্ছে। নিশ্চয়ই হয়তো পাঠাবো আমি। দাদা ধন্যবাদ। জানি না, এখন একটু একটু ওপারে যাই, ওপারে আমার মৃণাল বসু চৌধুরী দাদা কি অনলাইনে আছেন কিনা জানি না। দাদার দু একটা কবিতা আমি পড়ব। এই কবিতাগুলো আমি এক সময় মৃদঙ্গে ছাপিয়েছিলাম। আপনারা অনেকেই জানেন, পুরাতন যারা আছেন, আমার সেই মৃদঙ্গ পত্রিকাটি
আজকে 6 বছর আলোর মুখ দেখেনি। অনেকবার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, মৃদঙ্গটা বের করতে চাই। অনেকের কাছে আমি অনেকভাবে সহযোগিতা চেয়েছি, বিশেষ করে লেখা চেয়ে, কিন্তু ঠিক সেইভাবে আমি অভিযোগ না, অনেকের কাছ থেকে সেই সাড়াগুলো পাইনি, অনেকের কাছ থেকে পেয়েছি। আমি এখনও কালেকশন করছি লেখা, সেইভাবে চলছে। যাই হোক, মৃণাল বসু চৌধুরীকে নতুন করে পরিচয় করা দেওয়ার কিছু নাই। দুই বাংলায় উনি এখন সিনিয়র কবিদের অন্যতম, এবং আমার খুব ভালো লাগে একজন কবি, শ্রদ্ধার কবি। গত লাইভেই আমি তার সম্পর্কে অনেক কিছু বলেছিলাম। আপনারা জানেন আমার সাথে তার সম্পর্কের গভীরতাটাও অনেক বেশি। নাইদাপা, মনটা আমারও খুব বিক্ষিপ্ত, সত্যি বলতে আমারও খুব বিক্ষিপ্ত। আর এই বিক্ষিপ্ত মনটাকেই একটু অন্যদিকে নিয়ে আসার জন্য আমি আসলে এখানে আসছি। খুবই খারাপ, খুবই খারাপ মনটা আমার। তারপরেও এভাবেই একটু সময় কাটাই, সময় কাটিয়ে তার আগে আমি কিছুক্ষণ আড্ডাতে ছিলাম একটা গ্রুপে, যে ওই মনটাকে একটু অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছি। তারপরেও বারবার ওইটাই চলে আসছে। আনোয়ার কামাল ভাই, বাহ সুন্দর, দেখছি, ভালো লাগছে। আনোয়ার কামাল ভাইদের সাথেই আড্ডাতে ছিলাম আর কি। শামীম, নাসিরুদ্দিন শাহ শামীম, সাথে আছে আরিফ ভাই, যদিও মনটা বিক্ষিপ্ত। হ্যাঁ, সবারই মনটা বিক্ষিপ্ত রে ভাই। হ্যাঁ রিমা, দেখো আপু, দেখো। হ্যাঁ, আচ্ছা, বরুণ চক্রবর্তী, ভালো লাগছে, ধন্যবাদ দাদা। পিনা দত্ত আমার বন্ধু, বাইরে থেকে দেখছে ও, ধন্যবাদ সকলকে। মৃণাল বসু চৌধুরী, স্বপ্ন সহবাস। যতদূর যেতে পারো যাও, কোনোদিন পিছু ডাকবো না। রাজার পোশাকে আমি জন্ম ভিখারিকে আজ পুড়িয়ে এসেছি। জ্যোৎস্নায় ছাই ওড়ে, স্মৃতি পড়ে, চন্দন চিতায় আজ পুড়ে যায় স্বপ্ন সহবাস। মৃণালদার আরেকটা কবিতা, অনাবাসী চাঁদের ঠিকানা। চাঁদের ঠিকানা, যতবার বাড়িয়েছ হাত, শূন্যতায় থেমেছে সময়। যতবার আত্মগত খেলা, ততবার নক্ষত্র প্রণয়। অভিমানী আত্মীয়তা নয়, নয় কোনো শীর্ষমুখী সুখ। অনিবার্য সোনালি মন্থনে জ্যোৎস্নাও থেকেছে উন্মুখ। বিষধর সাপের ছোবলে অহরহ কালো মেঘ ওড়ে। মধুমাসে আলোয় ছায়ায় জরাজীর্ণ আয়ুরেখা পড়ে। উদাসীন নদীর ওপারে অনাবাসী চাঁদের ঠিকানা। দায়মুক্ত উদাসী জঠরে জন্মলোভী পাখিদের ডানা। দাদার আর একটা কবিতা পড়ি, ঝাউদরিয়ায়। ঝাউদরিয়া শুনলেই আমার ভেতরটা অন্যরকমভাবে আলোড়িত করে। আমার সবচেয়ে প্রিয় ভালোবাসার জায়গাটা, যেখানে আমার সবসময় যেতে ইচ্ছে করে, আমাদের সমুদ্র পাড়। সমুদ্র তো দরিয়া, ঝাউদরিয়া, ওখানে ঝাউ যে বনটা আছে ওটাকেই ঝাউদরিয়া হিসাবে আমার মনে হয়, সেটাই। তো সেই কবিতার নাম হচ্ছিল ঝাউদরিয়ায়। বিদায়কালীন মেঘ জমেছে বুকে, তুমি এখন প্রচণ্ড কৌতুকে। ঝাউদরিয়ায় ছুটছ আপন মনে, বালির বাঁধে আটকে গেল পা। উড়াল পাখির নাগাল পেল না, চোখ রেখেছ দূরের সিংহাসনে। দূরের সবাই দাঁড়িয়ে থাকে দূরে, কাছে যারা তারাও ভিন্ন সুরে গাইতে থাকে বিষণ্ণতার গান। বিষাদপুরের নৌকা ডাকে আয়, দাঁড়িয়ে আছি অনেক ইশারায়, অন্ধকারে উঠছে অপমান। ধন্যবাদ দাদা, যদি আপনি শুনে থাকেন আমার জন্য ভালো লাগবে। আমি এখন দেখি জাকির জাফরান আছেন। জাকির জাফরান ভাই থাকেন, আমার মনে হয়, আমি জানি না, আপনার খুব বেশি কবিতা আমার কাছে নাই। 2-4টা যে কবিতা আছে আমার কাছে কালেকশন, আমি পড়তে চাই আজকে। আপনি থাকলে ভালো লাগবে। ধন্যবাদ, ভালো লাগছে। চলুক, চালাতে চেষ্টা করছি ভাই।
এবার আমি যার কবিতা পড়ব একটু আমি তার সম্পর্কে বলি। কারণ হচ্ছিল যে আহ, আমার এই লেখালেখির জগতে আমি অনেকের প্রেরণা পেয়েছি। প্রেরণার কারণেই আজকে আপনাদের ভালোবাসাগুলো আমি পেয়েছি। আমারই শিক্ষক, সরাসরি শিক্ষক, মানে আমার অসম্ভব শ্রদ্ধার একজন, আম, যাকে দেখলে আমার কাছে মনে হতো একদম, আমি যখন সেই ইন্টারমিডিয়েটে পড়েছি তখন ওনাকে দেখে মনে হতো উনি একজন একটা পরিপূর্ণ কবিতা। আমার খুবই শ্রদ্ধার, ভালোবাসার, আহ, ভালো লাগার উম, আমার শিক্ষক, আহ, যিনি আমাকে প্রচণ্ড স্নেহ করেন, ভালোবাসেন, তাদের প্রেরণায় আমি লিখি। কবি ফরিদা সুলতানা, আহ, আমার মনে হয় অনেকেই, বিশেষ করে রাজশাহীতে যারা থাকেন বা রাজশাহীর আশেপাশে যারা থাকেন তাকে চিনবেন। আর আমি তার কবিতাই পড়ি। কবিতার নাম খরণ। মনটা ভালো নেই, মন ভালো থাকার মতো কোনো কারণ ঘটেনি আজ, বরং আয়ু ক্ষয়ের পরোয়ানা পেয়েছে কেউ। অনিবার্য মৃত্যু ছুঁয়েছে তার নীল ঠোঁট, ধমনীর সমস্ত রক্ত হয়েছে জমাট, অক্ষমতায় অন্তরীণ অন্তর। মনটা ভালো নেই, মন ভালো থাকার মতো কোনো কারণ ঘটেনি আজ, বরং অনিবার্য সুখ রয়েছে দুঃখের ভেতর। পরবাসী স্বজনেরা ফিরছে না ঘরে, নোঙর ফেলার কোনো বন্দর নেই সংগুপ্ত মনের কোণে কষ্টের ক্ষত। অথচ হাত বাড়ালেই সোনালি বাল্যকাল, অদূরে কৌশর, উত্তপ্ত যৌবন। এই কবিতাটা কিন্তু ম্যাডামের লেখা আজ থেকে প্রায় 10 বছর আগে। আসলে আমাদের মন কখনোই সেভাবে ভালো থাকেনি, কিন্তু আজকের প্রেক্ষাপটে এই কবিতাটা মনে হয়েছে যে মন ভালো থাকার মতো কোনো কারণ ঘটেনি আজ, আয়ু ক্ষয়ের পরোয়ানা পেয়েছে কেউ। আমরা জানি না, আমরা প্রত্যেকের আয়ুর জন্য কামনা করি ঈশ্বরের কাছে, প্রকৃতির কাছে সবাই ভালো থাকুক, বেঁচে থাকুক। মৃণালদার দাদার কবিতা শুনে মনটা ভালো হয়ে যাচ্ছে, একেই বলে জাদুকরি কবিতা। হ্যাঁ, আসলে কবিতাগুলো সুন্দর। নাজমা মান্নান ভাবির আছেন, ভালো লাগছে ভাবি, ধন্যবাদ। রোকে আপাও আছেন এখনও দেখছি। আচ্ছা, ফরিদা সুলতানার পরে সেদিনকে আমার দাদা ইন্দ্রনীল সেনগুপ্তের একটা কবিতা পড়ি। সেদিনকে তার কবিতা পড়তে পারিনি ভালোভাবে, আজকেও পড়তে পারবো কি না আমি জানি না, দেখি হয় কি না। দাদা যদি থাকেন শুনবেন। সেদিনকে বৌদিও ছিলেন, আজকে অবশ্য এখনও দেখছি না। মুকুলকান্তি বিশ্বাস, বন্ধু আছো? থাকো, ভালো লাগবে। মৎস্যকন্যা, বিশাল পাতালপুরী, খিলান প্রবেশদ্বার, প্রবাল প্রাচীর তোমার বিনায় তান তুলেছে। মূর্ছনায় মাতে সমুদ্র পাখির দল, মাঝে মাঝে কান পেতে শুনছ শব্দ কোনো নরকের। মহাজাগতিক কোনো প্রতিধ্বনি, প্রথমে শূন্যতা, পরে বাতাস বেয়ে জল তরঙ্গ ছুঁয়েছে তোমার শ্রাবণ। বাজে অপরূপ সুর, হতভাগ্য নাবিকের মনে ভাসে তোমার সোনালি সবুজ কেশরাজি অনাবৃত শরীর। মৃত্যু হয়ে ডাকছে টাকে, ঝাপসে দেবেই জলে। আমি অশক্ত ভাসছি ভেলায়, একান্ত অবহেলায়। আমি যেদিন হব শেষ, কোনো পতাকার ধর্ম নমন হবে না, কোনো বেহালায় অন্তিম সুর বাজবে না, সামুদ্রিক ঘোড়ার দল মিছিল করে ভাসবে না। তুমিও এক হতাশা, সামগ্রিক ড্রাগন চোখের পাতায় ঢেলেছি কালি। উন্মাদ নাবিকবর্গের আত্মহনন তোমাকে ঘিরে, অথচ জনশ্রুতিতে
তুমি সুন্দরী নারী আপ্লুত প্রেমে বর্জন করেছ পাখনা লেজ, অশক্ত অপূর্ণ দুটি পায়ে হাঁটছ সাগর বেলায়, প্রেমিকের আবির্ভাব লগ্নের প্রতীক্ষা, অথচ এ প্রেমও পূর্ণতা পাবে না তোমার, উপাখ্যান তাই বলে। অজস্র খণ্ডে ভেঙে যাচ্ছি, একই আছি, না জলে ভাসে আমার নকল দেহ, তোমার আলিঙ্গনে নিমজ্জিত মৃত নাবিকের শোভাযাত্রায় আমাকে পাবে না। যদিও জানি এভাবেই হব শেষ, ভোরের বাতাসে সমুদ্র সুবাসে ভাসবে আমার অবশেষ। এলো ইন্দ্রনীল কবিতা, একটা চমৎকার চিত্র সেই মৎস্যকন্যা নিয়ে। মৎস্যকন্যা নিয়ে আমাদের কত যে সাহিত্য আছে, এর শেষ নাই, শেষ সীমা নেই। এটা একটা অদ্ভুত একটা জানছে। মাহফুজ রিপন থেকো ভাইয়া, তোমার কবিতা নিয়ে বসছি, আশা করি পড়তে পারবো। মানচিত্রের কথা আর কি বলি, মানচিত্রে তো আমরা অনেকে মানে মানচিত্রটা কেন যে আসলো, ক্ষমতার ব্যবহারে, ধর্মে না বর্ণে না কিসে, কেন যে মানচিত্রের এই নিয়মটা আসলো, এটা অনেকেই মেনে নিতে পারে না। আর বিশেষ করে আমাদের এই উপমহাদেশের অনেকে তো আমরা এটা মানতেই পারি না। যাই হোক, আমি যেহেতু মানচিত্র আছেই, একটা কাঁটাতারের বেড়া আছে, তাই এপার ওপার শব্দটা বলে ফেলি। যদিও বাংলা ভাষাভাষী কবি সবাই, ওপারের কবি আমার আর এক শ্রদ্ধেয়জন এবং ভালোবাসার মানুষ, ভীষণ ভীষণ রকম একজন সাহিত্য কর্মী বলি, সাহিত্যপ্রেমী বলি, সাহিত্য নিয়ে যিনি কাজ করে চলেছেন নিবিড়ভাবে, বাংলা কবিতা নিয়ে যিনি অনেক কাজ করছেন, সেই অলোক বিশ্বাস, যার প্রতি আমরা যারা লেখিয়ে তাদের অনেক কৃতজ্ঞতা। একদম নিভৃতে কাজ করে যাচ্ছেন, যেটা কল্পনা করা যায় না। আমরা আমাদের অনেক বিষয়গুলোকে ধারণ করে থাকি, কিন্তু উনি সাহিত্যকেই ধারণ করেছেন। সেটা একটা দাদার জন্য শুভকামনা। আপনি আরও অনেক 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 কাজ করে যান বাংলা সাহিত্যে। একদিন প্রজন্ম থেকে প্রজন্ম আপনার এই কাজগুলো জানবে, দেখবে, বুঝবে, বাংলা সাহিত্যকেও জানবে আপনার কাজের মধ্য দিয়ে। দাদার কবিতার নাম হচ্ছিল মানচিত্রের কথা। মেঘের সঙ্গে খেলতে খেলতে সালভাদর দালি হেঁটে যান। পিকাসো আর অবন ঠাকুর দিয়েছেন মেঘের নতুন মেল আইডি। কাল্পনিক সন্ত্রাসের ভেতর অন্য তুলিতে আঁকা শিমুল আর পলাশের ছবিকে অন্তর্লীন। সিগনেচারে দেখে হৃদয় থেকে ধুয়ে, সিগনেচারে দেখে হৃদয় থেকে ধুয়ে, সিগনেচারে দেখে হৃদয় থেকে ধুয়ে ফেলি কার্বন মাখা রুমাল আর জামা। পিকাসোর ক্যানভাস যে কোনো সময় ঢুকে পড়ে যে কোনো বাসায়। কারখানায় উৎপাদিত বাঘের প্রতিকৃতির ওপর পায়রা উড়াচ্ছেন পিকাসো। অক্ষরের সঙ্গে রঙের সাম্য কথা বলতে বলতে অবন ঠাকুর বৃক্ষের ভেতরে বাগেশ্বরী আঁকছেন। সেলিমের চা দোকানে হইচই রৈখিক টোপোগ্রাফিগুলি দালি ও আমাদের একাত্ম করে। পিকাসো দেখতে চান আমাদের রহস্যের অদ্ভুত উৎসগুলি আর পদ্মা নদীতে কীভাবে প্রীতিময় হয় নৌকোরা। দরজার বেল বেজে ওঠে। ভোরের দরজা খুলতেই দেখি সম্মুখে দাঁড়িয়ে বিমূর্ত পিকাসো, দালি আর অবন ঠাকুর। পিকাসো নিজ হাতে শাহবাগ নামক প্রতীকের ঘরে কফি বানান। রং দিয়ে লেখা স্বাধীনতা ঝরে পড়া দেখি,
শস্যহীন ঊষর জমির উপর। এখানে আমাদের শাহবাগ উঠে আসছে। হ্যাঁ, নাসরিন নাহার সাথী ভাইয়া শুনেছি। হ্যাঁ, শোনো ভাইয়া, ঠিক আছে। জেবুন নাহার, হেলেন আপা আসছে, আমাদের বিথি ভাবি আসছেন। হ্যাঁ, ধন্যবাদ। আহ, হ্যাঁ, কার্বন মাখা রুমাল, ওয়াও। হ্যাঁ, আহ, এটা এই অলোক বিশ্বাসের সেই শব্দ, কার্বন মাখা রুমাল। ধন্যবাদ যেমন নেসা হেলেন আপা। এরপরে আমি যার কবিতা পড়তে চাই, বিথি ভাবিও আছেন দেখছি। সেটা হচ্ছে এমন একটা মানুষ, যে মানুষটাকে কোনোভাবেই তা বিথি ভাবিও মানে গোছালো, মানে গুছিয়ে আনতে পারেননি। বিথিভাবির মতন গোছানো মানুষও তাকে গুছিয়ে আনতে পারেননি। মানে কবিতার জগতে এমন মানুষকে আমিও দেখিনি কখনো, যে তার নিজের কবিতাগুলো কখনোই কোথাও গুছিয়ে রাখেননি। অথচ অসাধারণ 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 কিছু কবিতা তার আছে, যেগুলো বইভুক্ত করার জন্য আমি নিজেও বলেছি যে আমি সহযোগিতা করব, আপনি শুধু একটু জোগাড় করে দেন আমাকে। সে কাজটাও উনি করেননি। মানে এতই অলস কবি আমার দেখা নেই। কবি মাত্রের বিভিন্ন ধরনের ঢং আছে, বিভিন্ন ধরনের রং আছে, কিন্তু এটা একটু অন্য ধরনের রং, যার কবিতা আমরা চাই যে কবিতার বই হোক তার। মঞ্জু, তুমি দেখছো, কেমন আছো তুমি? অনেকদিন দেখা নাই, তোমাকে একদিন ফোন দিয়েছিলাম, তোমাকে ধরতে পারিনি। ভালো থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, ভালোবাসা চায় কবি, ভালোবাসা মন্ত্রক চায়। এতগুলো মন্ত্রণালয়ের মধ্যেও কবি একটা বিশেষভাবে ভালোবাসা মন্ত্রক চায়। কবি আলমগীর মালেক। প্রেম পরাজিত আজ, ভালোবাসা ভেসে গেছে ভাসানের জলে। মলিন হয়ে আসে মানবিক গুণের বহর, যূথবদ্ধ মানুষ শামুক হলো সে গোটায় নিজেকে। ক্রমশ ঠাঁই নেয় ছাতার তলে, মাকড়সা জালের মতো মৃত্যু চারিদিকে। ভালোবাসা খুন হয়, স্নেহ তার হারায় স্বভাব, পিতা খুন হয় আত্মজার হাতে। সহোদরা তার হারায় সম্ভ্রম, প্রিয়তমা তার প্রেয়সী হনন করে উল্লাস। প্রেমিকার সুগন্ধি রুমাল রক্তাক্ত হয় প্রেমিকের হাতে। প্রেম ফিকে হয়ে আসে, ভালোবাসা জেলো হয়ে যায়, ওত পেতে থাকে মৃত্যু সম্পর্কের গহীন ভেতর। তবুও তো ভালোবাসা চাই। ভালোবাসা মানুষের শেষ আশ্রয়, সন্দেহ থেকে ভালোবাসা সুরক্ষা পাক, জিঘাংসা থেকে ভালোবাসা সুরক্ষা পাক, খাদ্য অথবা সমাজ সুরক্ষার মতো জারি হোক ভালোবাসা সুরক্ষা বিধান। প্রয়োজনে ভালোবাসা মন্ত্র চাই। প্রেম পরাভূত হলে থাকে না কিছুই, ভালোবাসা জীবনের হোক শেষ ঠাই। প্রেম হোক মানুষের শেষ আশ্রয়। এমন প্রেমিক কবি, তবুও তার কবিতার প্রতি যে প্রেম আছে, কবিতাগুলো গুছিয়ে রাখার জন্য সেই প্রেমটা নাই। অলোকদার কবিতাটা শুনে খুব ভালো লাগলো, আপনার কণ্ঠে অনেক সুন্দর আরিফ ভাই, ধন্যবাদ। ধন্যবাদ রিপন, অনেক ধন্যবাদ। আমি আরও পড়বো, অনেক কবিতা পড়বো ভাবছি। এইবার আর এক কবি, বলেছিলাম যে কবিকুঞ্জের কবিদের প্রাধান্য থাকবে আজকে আমার এই লাইভে, কারণ সেটাও আমার একটা দায়। আমার কবিকুঞ্জের কবিদের কবিতা পরিচয় করে দেওয়াও আমার একটা দায়। আর এখন যার কবিতা পড়ব, তিনি এর আগেও যে আলমগীর মালেক, উনি কিন্তু 80-র দশকের কবি, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 80-র দশকে যারা কবিতা নিয়ে শোরগোল তুলেছিলেন, তাদের মধ্যে আলমগীর মালেক, শফিকুল আলম শফিক অন্যতম। তারা সে সময় থেকেই কবিতার আমাদের অগ্রজ,
তারা নিয়ে আসছিলেন। সায়েদা সোনিয়া হক, ধন্যবাদ বন্ধু। বাহ, আচ্ছা, ধন্যবাদ, আপনি দেখেন, ভালো লাগবে। এবার আমি চলে যাচ্ছি শফিকুল আলম শফিক। শফিকুল আলম শফিক আপনারা জানেন, কবিকুঞ্জের অন্যতম সদস্য, অন্যতম সহসভাপতি কবিকুঞ্জের। জীবনানন্দ কবিতা মেলায় তার অসাধারণ ভূমিকা। আপনারা যারা জীবনানন্দ কবিতা মেলায় এসেছেন তাকে চেনেন, জানেন, যার আশ্রয়ে আমরা অনেকেই 2 দিন 2 রাত বা 3 রাত কাটিয়ে গেছেন বহুবার। আমি আমাদের সেই শ্রদ্ধেয় অগ্রজ শফিকুল আলম শফিক, ওনার একটা কবিতা আমি পড়ছি। কথা ছিল, কথা ছিল পুরনো স্তূপে পেলে, জীবনের গান, যৌবন দীপ্ত প্রাণ, লিখব তোমাকে চিঠি মাদল হাওয়ায়। ভাঙা গড়ার সূত্রে ভেসে যাব স্বপ্ন দূর দূরত্বের ঠিকানায়। কেবলই খুনসুটি নয়, পোড়াবো স্ফটিক কিছু মর্ম কথায়, যাযাবার হলেও দিন ছড়াবো সমানুভূতি পথের দোলায়। গন্তব্য যত দূরে হোক, জড়াবো ডানায় কিছু স্বপ্ন পালক। তীর্থভূমির প্রথম দেয়ালে পাওয়া না পাওয়ার শর্ত জুড়ে দিলে, রাতের মতো অনিশ্চিত হয় পথ, অথচ দিনের অভিজ্ঞতাও নিতান্ত কম নয়। সাইক্লিক স্রোতের সত্যিকে সাথে নিয়ে শোনাবো এবং শুনবো গল্প জীবনে। যদি যুগপৎ পদধ্বনি মিলে যায়, তুমিও না হয় থেকো সাথে। ধন্যবাদ যারা শুনছেন। জয়শ্রী রায় দিদিভাই, অসাধারণ দাদাভাই, ধন্যবাদ দিদিভাই। এটা আমার ভালো লাগা। কোহিনুর ইসলাম বন্ধু, শুভ জন্মদিন, ভালো লাগছে, আজকে তো জন্মদিন। দেখ, ভালো লাগবে, আমারও ভালো লাগবে। নাহার আহমেদ আপাত আসছেন। গতদিন অনেকেই বলেছিলেন যে সিরাজউদ্দৌলা বাহারের কবিতা পড়তে। আমার কাছে তখন ছিল না, আজকে আমি একটা কবিতা পেয়েছি, সিরাজউদ্দৌলা বাহারের কবিতা। সিরাজউদ্দৌলা বাহার খুব জনপ্রিয় একজন কবি, 80-র দশক থেকে যিনি কবিতার চর্চা করে যাচ্ছেন। তার উত্তরবঙ্গেরই সন্তান, বিশেষ করে তার ফুলছড়ির নিয়ে অনেক জন্মের ঋণ শোধ করবার প্রয়াস। সে ফুলছড়ি নিয়ে তার অনেক কবিতা, অনেক ছড়া, শিশু সাহিত্য নিয়েও তার অনেক কাজ। খুব পরিচিত একজন কবি এপার এবং ওপারে। গতদিন অনেকেই কয়েকজন তার সম্পর্কে বলেছিলেন আর কি। হ্যাঁ, গোলাম মোর্শেদ চন্দন ভাই, বাহ, ধন্যবাদ ভাই, আপনি আছেন, আমারও ভালো লাগছে। শোনেন, আমি এখন কবিতা পড়ব সিরাজউদ্দৌলা বাহারের। কবি সিরাজউদ্দৌলা বাহার প্রিয় কবি। তার কবিতা ঈর্ষা করার মতো কবিতা। যারা তার সম্পর্কে জানেন, আমার চেয়ে ভালোও জানেন অনেকে। যে কথা বলছিলাম, ফুলছড়ির কথা। ফুলছড়ি তার একটা জন্মের ঋণ শোধ করার জন্য প্রয়াস আছে। শুধু সেই এক পথ আর এক নদী, নদীর ওপারে এক ব্রিজ। মাঝে মাঝে আমি সেই পথ ধরে একা একা হাঁটি, আকণ্ঠ নদীতে নেমে একা একা স্নান করি জলে। ব্রিজের ওপরে গিয়ে একাকী দাঁড়াই, সাথে নিয়ে এক ভূত আশা ও পিপাসা। আদিগন্ত যেদিকে তাকাই, দেখি শূন্য চরাচর খা খা করে, আর কিছু নেই। এই হচ্ছিল আমাদের বাহার ভাইয়ের চিত্রকল্প। আরেকজন কবি, কবিকুঞ্জেরই আরেকজন কবি। এই কবিকে আমি খুব ঈর্ষাও করি, ভীষণ ঈর্ষা করি। আমার দেখা এই আরেকজন কবি আছেন, কবি যিনি খুব অলস।
এটা আমার একটা অভিজ্ঞতা। শুধু আলমগীর মালেক নয়, এই কবি, যার নাম রুবিনা আনিস, যাকে শিল্পী নামে অনেকে জানেন, তিনি প্রকৃতই শিল্পী। তিনি খুব ভালো একজন চিত্রশিল্পী, চারুকলার ছাত্র, চারুকলার স্টুডেন্ট এবং চারুকলার শিক্ষকও। তিনি আমাদের সরকারি পিএন স্কুলের একজন শিক্ষক। 80 দশকের যারা সাহিত্য চর্চা করেন, তারা 80 দশক থেকে যারা সাহিত্য চর্চা করেন বা সেই সময় যারা সাহিত্যের সাথে যুক্ত ছিলেন, তারা রুবিনা আনিসকে চিনেন। তার কবিতার তার নিজস্বতা আছে। যে কবিতাটা পড়লেই বোঝা যায় যে এটা রুবিনা আনিসের কবিতা। কবির নাম না বলে উনি লেখালেখি করেন। আমার কাছে যে কবিতাটা আছে, শরতের বৃষ্টির সন্ধে, শরতের বৃষ্টির সন্ধে। আছি আরিফ ভাই নাহারাপা, অনেক ধন্যবাদ। আমি রুবিনা আনিসের কবিতাটা পড়ি, আপনারা বুঝবেন। ছোট্ট ছোট্ট কথায় তার সারিবদ্ধ দালান, দেশলাই, সিগারেট, যেন ঔষধের বাক্স, বাণিজ্যিক পণ্য প্যাকেট, হোল্ডিং বোর্ড শহর জুড়ে। এখনও কি শহরে পাখিরা ওড়ে? পাড়ার ছেলেটির ঘুড়ি এখনও মেঘে আটকে যায় হবে আর কি, এখনও মেঘে আটকে যায়। নাটায়ের সুতো ফেরে না বাড়ি, এখানে থেমে যায় যদি গাছেদের গান। এখন শরৎকাল, ভোকাট্টা ঘুড়ির আকাশের নিচে, একদিন পুরুষ বুনেছিল অরণ্যভূমি। এখানে দ্বিতলের রেলিং ছাদে উদ্ভ্রান্ত দাঁড়াও তুমি। আজকাল শরৎটাও বখাটে বালক হয়েছে। কোথায় কাশফুল, সাদা মেঘ, সাদা নদী পারে হাওয়ার বেগ, হঠাৎ ঝরনা বৃষ্টি, কাদা ফাদা, হাত ভর্তি শিউলি ফুল, হঠাৎ জ্বর আসা, শারদীয় উৎসব, প্রথম শিশির, ঘাসফড়িং, ভালোবাসা, তুমুল বৃষ্টি দিন, চায়ের ক্যান্টিন, চমকে যায় ধোয়া, বন্ধুরা তাস খেলে, হরতন রুইতন, রাজা রানী টেক্কা, সন্ধ্যার টেবিলে ধূমপাই মন, কোলাহল ভেঙে পড়ে, যাচ্ছে তাই করে, পুজোর বাজার বৃষ্টি ঝরে, কোচিং ফিরতি টিনেজার, ফুচকা স্যান্ডউইচ বার্গার, স্কুল ব্যাগ, পিঠে বাড়তি ওজন, যাচ্ছে তাই, কলরোল, কথার খুনসুটি কাটে কফির চুমুকে। মিউজিক বিপণী ভেঙে পড়ে উন্মাদনায়, বৃষ্টির ঝংকারে ওপাড়ার ব্যান্ড দল ঝনঝন করে তাদের অঙ্গুলি। শেভিং ব্লেড ছাড়াই তরুণ মুখগুলি, হাসে আর গান গায়, কাঁধে গিটার, ভায়োলিন, যাচ্ছে তাই চায়ের ক্যান্টিন। তুমুল ভিজে যাচ্ছে শহর, তুমি আমি, বৈদ্যুতিক বাতি, বিজ্ঞাপন বোর্ড, মডেল কন্যার চোখ, লাগোয়া সন্ধ্যার আকাশ। এখানে আকাশ ছেলেটা অঙ্ক জানে না। এমন খুলে রাখা বালকের খাতা, যাচ্ছে তাই ভিজে যাচ্ছে পুজোর কেনাকাটা, একটু খড়কুটো, এক ফোঁটা বৃক্ষ পাতা। কেন আমার শত্রু বুঝতে পারছেন, তার কবিতা শুনে আসলে আমার তাই মনে হয়। পাখিরা এবার নতুন আনন্দে উড়বে কবি। শিরিন জাহান বাবি, অনেক ধন্যবাদ। মুন্নি ইয়াসমিন আপা, অনেক ধন্যবাদ। দেখছি তোমার উপরে অপার শান্তি বর্ষিত হোক, এমন দোয়া করবেন সবসময় ভাবি। অনেক ধন্যবাদ আপনাকে। মামুন ভাইও দেখছেন। আচ্ছা, আরেকজনের বিষয়ে আমি এই মুহূর্তে আসলে একটু, গতদিনও আমি একটু কথা বলেছিলাম, কিন্তু আসলে তাকে বলে শেষ করতে পারবো না। একটু করে তার সম্পর্কে বলবো। কবি ওয়ালি কিরণ সম্পর্কে আপনারা জানেন, আমাদের কাছ থেকে চলে গেছেন, শুধু রেখে গেছেন তার অসংখ্য কাব্যগ্রন্থ। ওয়ালি কিরণ আমাদের ভালোবাসার, শ্রদ্ধার
বন্ধু, বড় ভাই, সব কিছুই সব কিছু ছিলেন। অলোকদা, আপনার কবিতা আমি পড়লাম, অনেকে বলেছে ভালো হয়েছে, কিন্তু আপনি তো শোনেননি বোধহয়, আপনি কেবল আসলেন। আহ, অলোকদা থাকেন, আমি একটু কি বলবো, আসলে আমি একটু একটু পার্ট পার্ট করে বলছি। আহ, অলি কিরণের কিছু কবিতার এই মৃত্যু প্রান্তরের আহ, কিছু অংশ পড়ছি তার কবিতার। তাহেরপুরের পর মোহনগঞ্জ, কি মোহন সব নাম, ঘাট পেরোলেই একটানা ধুলো ওড়া পথ, বেয়ে বেয়ে সোজা মচময়েল হাট, ঘাটের ওপারে হোটেলের গরম পেঁয়াজু ও ঘুগনি। যদিও বড্ড বেশি ঝাল, তবুও এই বেলা ৩টায় অমিত মনে হয়। মোটর বাইকে আমাদের বেশ নেশা, মনে হয় কৃত্রিম উপগ্রহ, বেশ মনে হয় পৃথিবীর পৃষ্ঠদেশ বেয়ে বেয়ে উঠছি। ওই চিরচেনা বারানোই ছোট নদী, ছোট ছাগল ছানা, কান মলে দেয়া যায় এত ছোট। একটা নদীর বর্ণনা কিভাবে দিচ্ছেন, তাই না? অদ্ভুত ব্যাপার। বারানোই ছোট নদী, ছোট ছাগল ছানা, কান মলে দেয়া যায় এত ছোট। সে এক ঘোলের প্রস্রবণ, যার তটে নারীগণ সারাদিন মাঝে অঙ্গবাসন কোষণ। না, তারপরে আসছেন মোহনপুরের পরে মান্দার শেষে লালমাটি, গাবের আঠার মতো ভালোবাসাময়। এই তো আমাদের দেশ। মেহেদি রঙিন পায় নাচে নল কিশোরী এক, নিমবট পাকুড়ের ছায়। জীবনের উৎসভূমি খুঁজে ফিরেছেন তিনি এই সব কবিতায়, ওয়ালি কিরণ। আসলে এই লেখাটা আমি যেটা করেছি, আমাদের আলমগীর মালেক ওনাকে নিয়ে একটা প্রবন্ধ লিখেছিলেন, সেইখান থেকে একটা কিছু অংশ আমি পড়বার চেষ্টা করছি আর কি। এই তো আমার দেশ বরেন্দ্রভূমি, আমাদের পিতামহদের বাসভূমি, উৎসভূমি। ওয়ালি কিরণকে বরেন্দ্রভূমির বা উৎসভূমির কবিও আমরা বলে থাকি, এবং উৎসভূমির কবি হিসেবেই উনি বেশি পরিচিত এবং প্রতিষ্ঠিত। এই লাল মাটি, অবশেষে এই মাটিতে রেখে যাব জন্মদার, জন্মের সঞ্চয় স্মৃতিফলকের মতো একটি কবর। মগ্নপথিক তো বিখ্যাত একটা বই ওনার, সেই বইটার অনেক কবিতাই ভালো। এখানে যে কবিতাটা স্থান পেয়েছে মগ্নপথিক নামে, নাম কবিতায়, সেখানে লেখা আছে, তবুও সময় আছে, একদিন অপত্য স্নেহের জয় হবে। জিউসের মতো দয়ার্দ হয়ে যেতে পারে দেবগণ, অথবা তাদের বাধ্য করা হতে পারে, হয়তো সুশ্রী জলদেবী ক্যালিপসোর বোধোদয় হবে। টেলেমেকাস পিতা ওডেসিউসকে খুঁজে পাবে, হঠাৎ একটি ইস্তেহারে পৃথিবী বয়স শূন্য হয়ে যাবে। এরকমভাবে অনেক কবিতা তার রয়েছে। আমি যেটা দেখছি, অনেকে দেখছে, হায়দার লিচু দেখছেন, অনুপ গুপ্ত দাদা দেখছেন, কামরুল ইসলাম ইজ ওয়াচিং। ভাই দেখেন, মান্দায় আমারও অনেক সমৃদ্ধ আর সুখের স্মৃতি জড়িয়ে আছে। হ্যাঁ ভাবি, প্রত্যেকেরই এক একটা জায়গায় সুখের স্মৃতিগুলো জড়িয়ে থাকে, সেটাই। আমি এবার আমাদের আর এক কবিকুঞ্জের অন্যতম কবি, এই মুহূর্তে যিনি আমাদের এই অসুস্থ পৃথিবীকে সারিয়ে তুলবার যুদ্ধে লিপ্ত আছেন, সেই কবি, যিনি রাজশাহী মেডিকেল কলেজের একজন প্রফেসর। আমাদের এই অসুস্থ পৃথিবী লড়াইয়ে যিনি এখন মাঠে আছে, তার জন্য আমাদের শুভকামনা। তিনি ভালো থাকুক, আমাদেরকে নিজে সুস্থ থাকুক এবং বহু মানুষকে তিনি সুস্থ
করে নিয়ে আসুক, এটাই আমাদের প্রত্যাশা। তো ওনার একটা কবিতার নাম হল্ট। ভাবলাম বাড়ি থেকে বেরিয়ে আমি নদী যাব, ঢেউ ছোবো, ফুল পাখি দেখাবো, অথবা তোমাকে। দরজা খুলে ডান দিকে এগোবো, বলল হল্ট। বাম দিকে এগোবো, বলল হল্ট। সামনে এগোবো, বলল হল্ট। অগত্যা পেছনে ফের দরজা পেরিয়ে গৃহবন্দী হলাম। ও আমার নদী, ও আমার আকাশ, ও আমার ফুল পাখি বৃক্ষগণ। আকাশ দেখব বলে, সামনে দেখব বলে শুধু চোখ খোলা ছিল, সেটাও কালো কাপড়ে বেঁধে ফেলা হলো। আমরা এখন কালো কাপড়ে চোখ বাঁধার মতোই গৃহবন্দী হয়ে আছি। ধন্যবাদ কবি মাহবুবুর রহমান বাদশাহ। আমি কি নাম বলেছিলাম? ডাক্তার মাহবুবুর রহমান বাদশাহ, কবি মাহবুবুর রহমান বাদশাহ। আপনি সুস্থ থাকেন, ভালো থাকবেন, আপনার চিকিৎসা বন্ধুদেরকে নিয়ে সবাই মিলে ভালো থাকবেন, আমাদের আশার প্রতীক হয়ে থাকবেন আপনারা। ধন্যবাদ কবি, আবারও ধন্যবাদ কবি মাহবুবুর রহমান বাদশাহকে। আনোয়ার কামাল ভাই আছেন? আনোয়ার কামাল ভাই কি আছেন? আমি আনোয়ার কামাল ভাইকে একটু পড়তে চাচ্ছি, এই কারণে পড়তে চাচ্ছি, আনোয়ার কামাল ভাই নিজেও একজন অদ্ভুত একটা মানুষ, যিনি ভীষণ রকম একজন ভালো সংগঠক এবং তিনি তার চাকরি জগতের বাইরে আমরা জানি তিনি একটি ব্যাংকিং জবের সাথে জড়িত। একদম সকাল সন্ধ্যা যে জবের নেচার, সেখান থেকেই তিনি তার সাহিত্য চর্চা, দীর্ঘদিন ধরে সাহিত্য চর্চা করে যাচ্ছেন নিরবচ্ছিন্ন। তিনি একটা পাশাপাশি প্রেরণাদায়ক হিসেবে অনেকের বই প্রকাশে উনি সহযোগিতা করে থাকেন। ওনার একটা পত্রিকা এবং মানুষ বেশ কয়েক বছর ধরে চালিয়ে যাচ্ছেন। বৈশাখকে ঘিরে আগামী 17 তারিখে ওনার সেই আয়োজন ছিল, সেটা আজকে এই অসুস্থ পৃথিবীর কারণে স্থগিত করতে হয়েছে। আনোয়ার কামাল, তিনি সাহিত্যে অনেক সেবা দিয়ে যাচ্ছেন, আরও সেবা ভবিষ্যতে দিয়ে যাবেন সেই কামনা করছি। আমি আনোয়ার কামালের একটা কবিতা আমি পড়ছি। আনন্দ বেদনার উল্লোল। সব আনন্দকে মানুষ যাপন করতে পারে না, সব কষ্টকে গোপন কুটিরে লুকিয়ে রাখা যায় না। কিছু কিছু আনন্দ নিয়মান হয়, ফিকে হয়ে যায়। কিছু কিছু কষ্টের উল্লোল নৈশব্দে ডুকরে কাঁদে। আমরা কতটুকু পাঠ করি মানুষের যাপিত ভূগোল, আমরা কতখানি গভীরে ঠেলে দেই চোখের নহর। আমরা কত পথ পাড়ি দেই গোপনে একলা নিশীথে, আমরা কত নদী সাঁতরে উঠি বর্ষার মূলধারায়। সব বেদনাকে কি পাঠ করা যায়? কিছু মায়াবী ক্ষত গোপনে জ্বালায়। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া, খুব ভালো লাগলো আপনার কথাগুলো। সুমি, অনেক ধন্যবাদ, তুমি অনেক দূর থেকে দেখছো। ভালো আছো নিশ্চয়ই, তোমরা সাবধানে থেকো। তোমাদের ওখানেও তো জর্জরিত করোনায়, খুব ভালো থেকো তোমরা। অনুপ গুপ্ত, ভালো লাগছে, সঙ্গে আছে, অনেক ধন্যবাদ দাদা। রাখি সর্দার দেখছি, ধন্যবাদ রাখি সর্দার আপনাকে। দেখুন, ধন্যবাদ দেওয়ার কিছু নাই কামাল ভাই। আমরা পরস্পর এক আত্মার
আত্মা আমরা সবাই, আমরা আমাদেরটা পড়ব। সেটা ইসলাম রফিক, এই আর একটা জিনিস। হ্যাঁ, ইসলাম রফিককে আপনারা প্রায় সবাই চেনেন। ভীষণ রকম একজন সংগঠক, ভীষণ বড় একটা পেটও আছে। কবিদের এত বড় পেট থাকতে নেই, এটা আমরা আমরা এটা বলি। আর যাই হোক, পেট নিয়ে আর কিছু না বলি। কবি, সংগঠক, তার শুধু উত্তরবঙ্গে নয়, বাংলাদেশে যতগুলি সাহিত্য সংগঠন দীর্ঘকাল ধরে কাজ করে আসছে, তাদের মধ্যে অনেক পুরানো সংগঠন বগুড়া লেখক চক্র। সেই বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক নিজ হাতে দীর্ঘদিন ধরে এই সংগঠনটি পরিচালনা করে আসছে। এবং বলা যায় যে সেটা কিভাবে বলি তার সম্পর্কে। আচ্ছা, আমি ভাবতে পারি না ইসলাম রফিকের ধৈর্য আল্লাহ কি দিয়ে তৈরি করেছিলেন। আমি অবাক হয়ে যাই তার সেই নিরলস পরিশ্রম। বগুড়ার মতন একটা শহরে সেই সংগঠনটাকে টিকিয়ে রেখে পার্বণে পার্বণে তার অনুষ্ঠান করা, আজ এই বনে, কাল ওই পার্কে, পরশুদিন নদীর পাড়ে, এইভাবে তার সহ যাত্রীদেরকে নিয়ে বিভিন্নভাবে কবিতার জন্য, সাহিত্যের জন্য প্রচেষ্টা এবং সংগঠনকে টিকিয়ে রাখার জন্য যে তার দায়বোধটা আমার কাছে ভীষণ ভালো লাগে। বগুড়া লেখক চক্রের এই সভাপতি, যিনি কবিতা লেখার পাশাপাশি গদ্যও লেখেন বেশ। আমি তার ছোট্ট একটা কবিতা পড়ছি। কি অদ্ভুতভাবে, মানে অল্প কথার মধ্যে একটা সুন্দরভাবে একটা শেষ করা তার এই কবিতাটা। রেল লাইন। রেল লাইন নিয়েও আমাদের অনেক কবিতা আছে। ইন্দু মুখোপাধ্যায়, দিদি কেমন আছো তুমি? আমি ভালো আছি, ভালো লাগছে শুনতে। শোনো, আর ভালো থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, হ্যাঁ, তুলিয়াপা দেখছেন, তুলিয়াপা দেখেন। তুলিয়াপা আমার খুব প্রিয়জন, একজন শিল্পমনা মানুষ। হায়দার লিচু আপা আছেন, খুব ভালো লাগছে আপা, ভালো থাকেন। আপনি নিশ্চয়ই বগুড়াতে এখন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমি ইসলাম রফিকের কবিতাটা পড়ি। লিচপ, আপনার দেশের মানুষের কবিতা পড়ছি আমি। মন খারাপ হলে আমি রেল লাইনে যাই। আমাদের বাড়ির পশ্চিম দিকে রেল লাইন ধরে গেলে লালমনিরহাট কিংবা ঢাকা যাওয়া যায়। আমি আবার পড়ি ইসলাম রফিকের কবিতাটা, রেল লাইন। মন খারাপ হলে আমি রেল লাইনে যাই। আমাদের বাড়ির পশ্চিম দিকে রেল লাইন ধরে গেলে লালমনিরহাট কিংবা ঢাকা যাওয়া যায়। তবে আমার কোথাও যেতে ইচ্ছে করে না। তবু আমি মন খারাপ হলে রেল লাইনে যাই, কেননা রেল লাইন ধরে তুমি নারুলিতে থাকো। সেই তুমিটাই এখানে এখানে এই তুমিটাই সম্পূর্ণ একটা কবিতা হয়ে গেছে। আমরা যারা বলি তুমি আমিতে কবিতা থেকে সরিয়ে রাখেন, কখনো কখনো শুধু তুমিটাই একটা কবিতা হয়ে যায়। ইসলাম রফিকের এই কবিতাটার সম্পূর্ণ কবিতার মধ্যে আমার কাছে মনে হয়েছে, কেননা রেল লাইন ধরে তুমি নারুলিতে থাকো, এই তুমিটাই একটা কবিতা। হ্যাঁ, ইসলাম রফিক, আপনি থাকলে ভালো লাগতো। অরবিন্দ দেখছে, অরবিন্দকে ধন্যবাদ। মনিরা মিঠি এতক্ষণ পরে আসলো, আমার ভালো লাগে যদি তার আবৃত্তি শুনতে। সেও যদি, আমি তাকে সেদিনকেও আহ্বান করেছিলাম যে লাইভে আসতে। জয়ন্তদা দেখছি,
খুব ভালো কথা। আপনি থাকলে তো আমি এমনি সাহস পাই। আপনার সাথে আজকে অনেকক্ষণ কথাও হয়েছে, মাঝখানে কথা ছেড়ে দিতে হয়েছিল। ধন্যবাদ দাদা। এখন খুব কমজনই দেখছে বোধহয়। আমি আনিফ রুবেদকে পেলে আরও ভালো লাগতো। আনিফ রুবেদের একটা কবিতা পড়তে চাই। আনিফ রুবেদ সম্পর্কে যারা জানেন, সে কোন এই প্রজন্মে বোধহয় এই একটা মানুষ যে একই সাথে কবিতা এবং গল্পে খবরদারি করে চলেছে, খবরদারি করতেছে। সে দু হাতে, মাথাতে, শরীরে সব দিকে খবরদারি করে চলেছে। বাংলা সাহিত্যে খবরদারি করছে এই প্রজন্মের আনিফ রুবেদ। কবি আসাদ মান্নান বলেন যে অসম্ভব এক কবিতা, কবি সে অসম্ভব এক কবি, এই ধরনের একটা শব্দ বোধহয় ব্যবহার করেন। আসলেই তাই। আবার তার গল্প পড়লে মনে হয় যেন অসম্ভব এক গল্পকার সে। আনিফ রুবেদ শুনছে কিনা জানি না, বা অনলাইনে আছে কিনা তাও জানি না। আনিফ রুবেদ থাকলে ভালো হতো। পৃথিবীও মানুষ, কবিতাটার নাম হচ্ছিল পৃথিবীও মানুষ। আনিফ রুবেদের কবিতা পৃথিবীও মানুষ। একটা খাদ্যবস্তু সংগ্রহ করলো পৃথিবী, আর তার কাছে রাখলো, আর মানুষ মনে করলো একজন শিশুর জন্ম হলো পৃথিবীর ভেতর। পৃথিবী ভাবতে থাকলো কীভাবে রান্না করবে, আর মশলা জোগাড় করলো একটু সময় নিয়ে। মানুষজন ভেবে নিল তাদের শিশুটি কিশোর হয়ে উঠল। পৃথিবী আশ ছাড়িয়ে লবণ হলুদ লাগালো খাবারের গায়ে, আর মানুষ ভাবলো তাদের সন্তান যৌবন পেয়ে কেমন সুন্দর হয়ে গেছে। খাবার কেটে ভালো করে সেদ্ধ করার জন্য চুলায় চড়ালো পৃথিবী, আর মানুষজন বলল, দেখ একটা বৃদ্ধ লোক হেঁটে যাচ্ছে, খাবার বেশ পাকানো গেছে। ভাবলো পৃথিবীর আর খেল বেশ তাড়িয়ে তাড়িয়ে, ভাবলো পৃথিবী আর খেল বেশ তাড়িয়ে তাড়িয়ে, আর মানুষ ভাবলো বৃদ্ধ লোকটি মারা গেছিল। তার কবিতার সম্পর্কে বলার যোগ্যতা আমার নাই। এইভাবেই সে কবিতা বুনে যায় তার নিজস্ব, সম্পূর্ণ নিজস্ব ভঙ্গিমায়, নিজস্ব ঢঙে। কীভাবে সে লেখে আমি মানে বুঝিয়ে শেষ করতে পারবো না, বা আমার হয়তো বোঝার ক্ষমতাও নাই। আনিফ রুবেদ হয়তো একদিন বাংলা সাহিত্যে অনেক বড় একটা উচ্চতায় চলে যাবে। অলরেডি সে বোদ্ধা, মানে সাহিত্য বোদ্ধাদের কাছে সেই জায়গাটা করেও নিয়েছে। শুক্লা ইফতেখার আপা দেখছেন, অনেক ধন্যবাদ। অরবিন্দ চক্রবর্তী, আছি, শুনছি, আপনাকে দেখছি, ধন্যবাদ অরবিন্দ। আজকে তোমার কবিতা আমার কাছে নাই, আমার পড়ার ইচ্ছা ছিল। আমার তোমাদের জেনারেশনে যে কয়জন কবিকে আমি খুব পছন্দ করি তার মধ্যে তুমিও একজন, কিন্তু আমার বাসা পরিবর্তন হেতু বই টইগুলো সব প্যাকেটবন্দি, যে কারণে আমার কাছে যা আছে সেইগুলোর মধ্যেই পড়ছি আর কি। অদিত্য শাপলা আপাকে দেখছি, ভীষণ প্রিয় একজন কবি। তার কবিতা ঈর্ষা করার মতন একজন কবি অদিত্য শাপলা। বাংলা কবিতার আমার কাছে যে কয়জন নারী কবির কবিতা খুব ভালো লাগে তার মধ্যে অদিত্য শাপলা একজন, নিঃসন্দেহ। এবার আমার আমার প্রিয়, আমার ছোট ভাইয়ের মতন, আমার আদরের মতো একটা প্রিয়জন কবি মাহফুজ রিপন। ওর এই কবিতাটা, আমি যে কবিতাটা পড়ব সেই কবিতাটার সাথে আমিও যুক্ত। আমি সেই নদী জলের সাথে যুক্ত। ওর জন্ম আর আমার পূর্বপুরুষের জন্ম
জায়গা, নদী, জল, প্রকৃতি একই। আর ওর একটা কবিতার নাম হচ্ছিল নদী ও নদের গল্প। ও কিন্তু অন্যরকম একটা চিন্তার থেকে কবিতা লেখে। ওর বেশ কিছু ভালো এবং ও একটা সাহিত্য পত্রিকাও করে। বেশ কিছু বই আছে, গল্পের বইও অলরেডি সে করেছে। আমি ব্যাটিং জোন নামে ওর একটা সাহিত্য পত্রিকাও আছে। সেই গোপালগঞ্জের মুকসুদপুরের সন্তান, যেখানে একটা নদী আছে গেলে কুমার নদ। আমার গ্রামের বাড়ির পাশ দিয়ে, গ্রামের বাড়ির ভেতর দিয়ে সেই নদটা কুমার নদ। সেই মাহফুজ রিপন, আমার আদরের ছোট ভাই, নদী ও নদের গল্প। সরল রেখার মতো যে দাগ তুমি রেখে গেলে কুমার, ডিজিটাল যুগেও মানুষ সেই সরলে স্বপ্ন আঁকে খুব। নদ বলে যে অহং তুমি দেখালে, তীব্র ব্যথায় ছটফট করে হিলসা। ইচার তিতপুটির ঝাঁক ঘন হয় হাঁটু জলে, জলকাদার ভেতর থেকে নিরালে যায় ফলি। মাছেদের দ্বন্দ্ব লেগেই আছে বহুকাল ধরে, তারাও নদের মিলন চায় জল তৃষ্ণায়। নদের পিছে ছুটছে নদী, কুমার কোথায় ধায়? হিলসার এখন ভরা যৌবন, গড়াই তার সিথির সিঁদুর দেয়। বাহ, গড়াই সিঁদুর দিচ্ছে কে? কুমারের জন্য। বাহ, ফাইন। ধন্যবাদ মাহফুজ, তোমার এই কবিতাটা আমার ভালো লাগে। আনিফ ভাই মানুষ হিসেবেও পছন্দের, নিঃসন্দেহে আনিফ মানুষ হিসেবে পছন্দের। অরবিন্দ আনিফ আমাদের অনেক ভবিষ্যতের একজন মানুষ। এবার আসলে আমি জানি না, অলরেডি 1 ঘন্টা 20 মিনিট পড়া হয়ে গেছে না। আমি বলেছিলাম আসলে অনেক কবিতা রয়ে গেছে আমার কাছে এখনও। আমি আর 2টা কবিতা পড়েই, 2-3টা কবিতা পড়ে আমি শেষ করব। আবার অন্য আর একদিন দেখা হবে। আমার কবিকুঞ্জের কবিতা, অনেক কবিতা থেকে গেছে। নবীন ইসলাম, জারিফে আলম, আলামিন মোহাম্মদ, আমিন মোহাম্মদ, মনিরুল ইসলাম, সবার কবিতাই থেকে গেছে। আমি আর একদিন পড়ব। আমি একটু কথা দিয়েছিলাম যে একটু আমার একটা কবিতার গতদিন খুব করে বলেছিলেন আমাদের মঞ্জু ভাই দেখছেন কিনা আমি জানি না, আজকে মঞ্জু ভাই সাড়া নাই। একটা কবিতা বারবার পড়বার জন্য আমাকে কয়েকজন বলেছিলেন, সেটা হচ্ছিল মৃত জানালায়। নিজের একটা কবিতা পড়ে আমি জাকির জাফরানের কবিতা পড়ে শেষ করছি। মৃত জানালায়, আমার এটা নিজের লেখা। ধরে নাও মৃত কোনো জানালায় এই বর্ষায় একদিন উঁকি দিয়ে চলে যাব। ধরে নাও দেখে নিবে দোটানার চোখে খুব আচম্বিতে, ব্যগ্র ব্যাকুলতায় দেহ মন দেখিবে অতীত নাচঘর মুদ্রায়। বর্ষার ডোবাপথ হারিয়েছে পথে পথে অজানার দুরাশার মনে, তবুও খুঁজিছ তুমি জানালার এই পাশে জলে ডোবা পথে, পথহীন পথে। ধরে নাও ভিজিতেছি আমি, ভিজিতেছে মরীচিকা দূর পথ, বর্ষার ভেজা জলে ডুবে যাওয়া পথহীন পথ। তুমিও ডুবিছ দেখি সবুজের পথ ধরে কালের পিছে, আজ যা সাদা কালো বিরহ মায়ায়। কোন পথে চলেছিলে, কোন পথে হেঁটেছিলে পথের শাখায়, কেন চোখ বিঁধে যায় আজ বোবা মনে, খেয়ালে বেখেয়ালে এই মৃত জানালায়। এটা ছিল আমার একটা কবিতা। জাকির জাফরানের কয়েকটা কবিতা আচ্ছা, ছোট ছোট কবিতা আছে জাকির জাফরান, আমি একটু পড়ি কয়েকটা কবিতা। জাকির জাফরান এই সময়ের একজন অন্যতম কবি।
ভালো লাগা কবিতার বেশ ভালো ভালো চিন্তা, ভালো ভালো কবিতার শব্দের গড়ন, ছোট্ট ছোট্ট কথার মধ্যে অনেক কিছু বলতে চাচ্ছেন। সে জাকির জাফরানির কবিতা। জাকির জাফরানের একটা সিরিজ কবিতা আছে, সেখান থেকে আমি পড়ছি একটা। মাহফুজ রিপন, তোমার কবিতা পড়েছি, ভালো লাগলো কবিতাটা মাহফুজ রিপনের। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ অরবিন্দ। আমজাদ ভাই, আমার শ্রদ্ধেয় জন বড় ভাই, বিখ্যাত ছড়াকার, দেখছি। অনেক ধন্যবাদ আমজাদ ভাই। আমি জাকির জাফরানের কবিতা পড়ছি, আসলে অনেক সময় পেরিয়ে গেছে, আমি একটু দ্রুত শেষ করতে চাচ্ছি। এক চিমটি জ্যোৎস্নার জন্য সারা রাত জানালা খোলা ছিল, এক ব্যর্থ প্রেমিকের ঝিঝি পোকা ছাড়া আর কেউই মুখ খুলে নিয়ে। আরেকটা কবিতা। প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার পরপরই এক গাছ সবুজের ঠিক মুখোমুখি বসলাম, অথচ গাছেরা নয়, সবুজ শুশ্রূষা জানে কেবলই পার্বতী। বা বা অভিমানে নিশীতের ট্রাউজার ছাড়া আর কিছুই দোলে ওঠেনি, ছড়া পাতা মাটি ছোবার আগেই তুমি টেনে নাও তার প্রকম্পিত ডান হাত। বাবা, এক শীত রাতে আমি কোনো প্রকারে এক পাতি নেতার জিহ্বার তল থেকে বেরিয়ে এলাম, অথচ এমন কথা ছিল আমি তোর কোলে বিধ্বস্ত হব কোনো শব্দ ছাড়াই। আর একটা কবিতা, ছোট্ট আর একটা কবিতা। কিভাবে নিশ্চিহ্ন করা হলো প্রথম প্রেমের সমস্ত আলামত, কেবলই জানত জ্যোৎস্না রাতের পুলিশ। কিভাবে নিশ্চিহ্ন করা হলো প্রথম প্রেমের সমস্ত আলামত, কেবলই জানত জ্যোৎস্না রাতের পুলিশ। বা বাবা। আর একটা কবিতা পড়ে আমি শেষ করছি, আমার আজকের ইচ্ছে পূরণ করছি। কবিতার নাম ইচ্ছে, কবি জাকির জাফরান। ভীষণ সবুজ লজ্জা হব এক কিশোরের, রাত নিশীথে তোমার গোপন ইচ্ছে হব। যেই কিশোরী স্কুল পালাতো হর হামেশা, আমি তারই জামার ভাঁজে গুপ্তে থাকা গোলাপ হব জানতে যদি। যেই মানুষের ঘরের মাঝে হত্যাকা ঘটল দেখো, সেই মানুষের ঘরের কোণে শক্তিশালী রাষ্ট্র হব, রাষ্ট্র হব, রাষ্ট্র হব। আমার ভীষণ ইচ্ছে জাগে বকুলতলার পুলিশ হব, ভর দুপুরে তোমার মনের একলা কোনো ইচ্ছে হব জানতে যদি। এক বিকেলে সন্ধ্যা জবা ফুটতেছিল, ঠিক তখনই তোমার চোখের দ্বৈত ভাষা পড়ার কালে একটি নিখিল গাছের তলে 7টি তারার জন্ম হলো। সেই তারাদের ছাইয়ের জলে তোমার চোখের কাজল হব জানতে যদি সেই বিকেলে। আকাশটা তো ঘরেই ছিল, আকাশটা তো ঘরেই থাকে, বনের গভীর ইচ্ছে নিয়ে আকাশটা যে কই পালালো। অশ্রু দিও বেকার ভাইয়ের গহীন মনের জমাট বাঁধা কান্না থেকে গোপন কিছু বৃষ্টি দিও। এই ছিল জাকির জাফরানের কবিতা। আর আমার হাতে আরও অনেক কবিতা ছিল, এই সময়ে আর বোধহয় পড়া ঠিক হবে না, 1.5 ঘন্টা হয়ে গেল। 1.5 ঘন্টাও তো এখনও 4 মিনিট বাকি আছে। আমি ছোট্ট একটা ছেলের কবিতা পড়ি। কবিতাটা কবিকুঞ্জেরই সদস্য আলামিন মোহাম্মদ, এই ওর একটা কবিতা পড়তে 1 মিনিটের মতো সময় লাগবে। মা, কবিতাটার নাম হচ্ছিল মা। আমি তার বাবা নাকি সে আমার মা, এসব ভাবতে ভাবতে কালো মেঘের পায়ে নেমে আসা অন্ধকার আর স্নেহাশিস চোখ মুছে দিই। পৃথিবী ও স্বর্গের পবিত্র স্থান তার কোল, মাথা রেখে অনুভব করি আরশের ছায়া।
আমি তার পুত্র নাকি পিতা। এ হচ্ছিল আলামিন মোহাম্মদ, আমাদের নবীন সদস্য কবিকুঞ্জের। মনিরুল ইসলাম মনির ভাই, আপনার কবিতাটা পড়ার সময় আছে বোধহয়, এখনও 3 মিনিট বাকি আছে। আমি যেহেতু পড়ি। মনিরুল ইসলাম, আমার কাছে মনিরুল ভাইয়ের যে বিষয়টা সবচেয়ে ভালো লাগে, আমি মনিরুল ভাইকে এই জায়গাতেই থাকতে বলি। তার কবিতার মধ্যে আমাদের সেই জসিমউদ্দিন বা ওনার যে ধারাটা, সেই ধারাটা এবং শব্দের যে চয়নগুলো আমি খুব এনজয় করি। সম্পদ দাস, খুব ভালো লাগছে, ধন্যবাদ। রাখি সর্দার, আহা, আপনাকে অনেক ধন্যবাদ রাখি। আমি মনিরুল ইসলাম মনিরের কবিতাটা পড়ি। এই কবিতাটা একটু অন্যভাবে ওনার লেখা, ওনার ধারা এটা না। আমি মনিরুল ভাই যদি থাকেন, আমি মনিরুল ভাইকে অনুরোধ করব আপনি আপনার ধারাতেই ঋদ্ধ হন, এবং আমি চাই আপনি আপনার ধারায় সমৃদ্ধ হন, সমৃদ্ধ কবি। আমাদের ঝাউ গাছে টুনটুনিদের বাসা, তাদের বাসায় বুলবুলিরা করে আসা যাওয়া আসা। বুলবুলিদের মধুর গলার গানের তালে তালে কোকিলারা কণ্ঠ সাধে উঁচু কদম ডালে। ময়না শুনে বুলবুলি আর কোকিলের গান, চাতকেরাও চায় যে পানি করবে সে তা পান। বাবুই পাখি ব্যস্ত সে তার বাসা বোনার কাজে, চড়ুই পাখি সাজ নিয়েছে কারো বিয়ের সাজে। বক পাখিটা ধ্যান ধরেছে পুকুর ধারে বসে, মাছরাঙাটা লক্ষ্য করে। দুঃখিত ভাই, তারপরেরটুকু যে কী আছে এটা আমি বুঝতে পারছি না, আমি পরে আবার এটা পড়ব। এইভাবেই আর একটা জিনিস হচ্ছিল যে জারিফের কবিতাটা আর পড়া যাবে না, নবীনের কবিতাটাও পড়া যাবে না, সময় নাই। আচ্ছা, আমিন মোহাম্মদ এই একটা ভাববাদী কবিতা, আমার খুব ভালো লাগে তার কবিতা। আমি এই কবিতাটা দিয়ে শেষ করছি। সৃষ্টির অন্তর্নিহিত ঈশ্বর, এটা দিয়ে, ঈশ্বরকে দিয়েই আমি শেষ করি। আমিন মোহাম্মদ কবিকুঞ্জের একজন নিয়মিত কবি। কবিকুঞ্জে এই কবিকে দিয়েই আমি আজকে শেষ করছি। আমি জানি আমি এই পৃথিবীর একজন সাধারণ মানুষ। আমি এও জানি যে আমি কোনো শিল্পকলার একক শিল্পী নই, কিন্তু আমার অস্তিত্বে এমন কেন হয়? মনে হয় আমি যেন এই পৃথিবী এবং এই জগতের সব কিছুই ছুঁয়ে আছি, এবং সব কিছুই যেন ছুঁয়ে আছে আমাকে। তাহলে কি আমার আমিত্বে এবং স্রষ্টার সৃষ্টিত্বের মধ্যে এমন কোনো নিগূঢ় সম্পর্ক বা অস্তিত্ব আছে, যার অন্বেষায় আমি সন্ন্যাসী হয়ে নিজেকে অনুসন্ধান করছি জন্ম হতে জন্মান্তর? আমি কি স্রষ্টার সৃষ্টির অন্তর্নিহিত ঈশ্বর? হে আমার অধীশ্বর, আমি কি তাই অবিনশ্বর? হে ঈশ্বর, তুমি আমাদেরকে অবিনশ্বর করেই রাখো। তোমার এই পৃথিবী থেকে মানুষকে শূন্য করো না। তোমার পৃথিবী সুস্থ হয়ে উঠুক, মানব বেঁচে থাক। এই মানব বেঁচে থেকেই ঈশ্বর তোমার প্রশংসা করে যাক। সকলকে আমার ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা। এতক্ষণ যারা সময় দিলেন, সেটা আমার জন্য অনেক বড় পাওয়া, ভালোবাসা। আপনারা সবাই সুস্থ থাকেন, এই দুঃসময়ে কবিতাতে থাকেন, ভালো থাকেন। যার যার যেটা ভালো লাগে, যেভাবে ভালো লাগে, সেইভাবে আপনারা ভালো থাকেন। মানসিক প্রতিষ্ঠিত করেন। অবশ্যই ঘরে থাকবেন। যত কষ্টই হোক, আমরা প্রয়োজনে কৃচ্ছ্রতা সাধন করি, ঘরে বসে থেকে এই পৃথিবীকে সুস্থ করে তুলি। পৃথিবীকে সুস্থ করার দায় আমাদেরও আছে, পৃথিবীকে সুস্থ করার দায় সকলের আছে। সেই পৃথিবীকে সুস্থ করতে গেলে আমাদেরকে এই মুহূর্তে ঘরে থাকা ছাড়া অন্য কোনো বিকল্প নয়। সেই ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আপনাদের দেখা হবে। ঈশ্বরের মঙ্গল আমাদের উপর বর্ষিত হোক, সেই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। খোদা হাফেজ।